সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন ডিসি অফিস সরকারি অফিসে নানাবিধ অনিয়ম করার অভিযোগ পাওয়া যায় এবং পুলিশ বেশ কয়েক জায়গায় গ্রেপ্তারও করেছে। সমন্বয়ক পরিচয় এখন কিন্তু কোথাও নাই। আমি নিজেও কোথাও সমন্বয়ক পরিচয় ব্যবহার করি না। আপনি দেখবেন যে জুলাই প্রক্লেমেশন নিয়ে এখন পর্যন্ত আমাদের সাথে অভিনয় করা হচ্ছে। আপনাদের ভেতরেই অনেকেই ছাত্র রাজনীতির বিপক্ষে আপনাদের অনেকেরই অবস্থান ছিল, কিন্তু তারপরে আপনারাই আবার ছাত্র সংগঠন গঠন করলেন। তাহলে আমাদের কি আবারও কি ছাত্রলীগের আন্ডারে যায়, যেমন চাকরির জন্য ছাত্রলীগ করতে হতো, কালকে আমাকে চাকরির জন্য অন্য কিছু করতে হয় কিনা? আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাকের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। আগস্টের 5 তারিখ আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আশা আকাঙ্ক্ষার কতটুকু অর্জিত হয়েছে? আশা আকাঙ্ক্ষার কতটুকু অর্জিত হয়েছে সেটা স্পষ্টভাবে বলা একটু কঠিন, কারণ জুলাইতে মানুষের মধ্যে যে ধরনের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জুলাই পরবর্তী সময়ে, আমি মনে করছি যে সেই আশা আকাঙ্ক্ষা তার পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার সেটা সম্পূর্ণরূপে কোনোভাবেই তা সফল করতে পারেনি, পূরণ করতে পারেনি। আপনি যদি দেখেন যে এখানে জুলাইতে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, শহীদ পরিবারগুলোকে এখন পর্যন্ত পুনর্বাসনের রোডম্যাপ দেখেছি, কিন্তু এটা এখন পর্যন্ত সুস্পষ্ট না। শহীদের তালিকা নিয়েও অনেক ধরনের ধোঁয়াশা আছে। যারা আহত হয়েছেন তাদেরকে সরকারি ব্যবস্থায় সুচিকিৎসার জন্য আমরা দেখেছি যে নানা ধরনের প্রক্রিয়া তারা অবলম্বন করেছেন, কিন্তু অনেক জায়গায় সেটা বিলম্ব হয়েছে। অনেক জায়গায় আশানুরূপ তারা যেই চিকিৎসা পাওয়ার কথা সেটা পায়নি। আমরা এই বিষয়গুলো দেখেছি। তবে আমাদের জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করে এসেছি যাতে গভর্নমেন্টকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে, আমরা সেই প্রেশার দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ছাত্রদের মধ্যে আপনারা দেখেছেন যে 3 জন উপদেষ্টা ওনারা অন্তর্বর্তীকালীন সরকারে গিয়েছেন। তাদেরকে আমরা প্রতিনিয়ত আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা আমাদের দাবি, আমাদের যেই সব জনগণের চাহিদা আমরা মাঠ থেকে দেখেছি সেগুলো আমরা জানিয়েছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই সেট আপ আওয়ামী ফ্যাসিবাদী সিস্টেমের দীর্ঘদিনের যে সেট আপ, সেই সেট আপ নানা সময় আমরা দেখেছি যে তারা বাধাগ্রস্ত করেছে। আবার একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ধরনের আমরা মনে করছি যে তাদের রোলের জায়গা থেকে কিছু প্রশ্ন আছে। তো সব কিছু মিলিয়ে জুলাই পরবর্তী সময়ে যে মানুষের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন তৈরি হয়েছিল বাংলাদেশকে ঘিরে, সেই আশা আকাঙ্ক্ষার কিছুটা হলেও আমি মনে করছি যে কিছুটা না বেশ কিছুটা হলেও মানুষ সেখানে হতাশ হয়েছে। তবে এখানেই শেষ নয়, এখানে আসলে অনেক দূর যাওয়ার আছে। সেই প্রত্যাশা আমাদের মধ্যে আছে এবং আমরা সেটাকে ভেবেই আমরা কাজ করে যাচ্ছি। সরকারের নানা বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন। আমি যদি বলি, গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এরপরে যে বিচার প্রক্রিয়া অথবা সংস্কার প্রক্রিয়া, যে সংস্কারের কথা আপনারা বলছেন এবং সংস্কারের কার্যক্রম এই সরকার শুরু করেছে, কিন্তু সেটির তো এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু পরিলক্ষিত হয়নি। এটিকে কিভাবে দেখছেন? আচ্ছা, এখানে এই গণ অভ্যুত্থানে আপনি দেখবেন, আপনি 3 তারিখ 3রা আগস্টের কথা যদি একটু ভাবেন, 8ই আগস্টের কথা বলেছেন। 3রা আগস্টে যখন এক দফার ঘোষণা দেওয়া হয় তখন 2টি অঙ্গীকারের কথা বলা। এক হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ। আপনি দেখবেন যে এই ফ্যাসিবাদী যে কাঠামো, এই কাঠামোটা কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় যখন 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তারা সরকার গঠন করে, তারপর কিন্তু তারা এই কাঠামোটাকে আমরা মনে করছি সেটা আসলে খুব বেশি নড়চড় করতে পারে নাই। কারণ আপনি দেখবেন যে এখানে যারা আপনার ক্ষমতার একদম বিভিন্ন পর্যায়ের হেডগুলো ছিল, হ্যাঁ অনেক জায়গায় চেঞ্জ এসেছে, কিন্তু টোটাল ক্ষমতা কাঠামো এখন পর্যন্ত অনেক জায়গাতেই এই ফ্যাসিবাদী সিস্টেমের মতো করে চলছে। আপনি দেখবেন যে এখনও আপনি যে টেন্ডারের যে ইস্যু, টেন্ডারের এখানে এখন আমরা অনেক জায়গায় শুনি যে এখানে জোর জবর করে কেউ টেন্ডার নিচ্ছে, কেউ হচ্ছে যে কোনো কোনো উপদেষ্টা বা ক্ষমতাসীন কেউ তার নিজের মতো করে টেন্ডার সে দিচ্ছে। তো এইগুলো কিন্তু ফ্যাসিবাদী যে সিস্টেমটা ছিল আগের, সেটার আমরা মনে করি যে কিছু কিছু প্রতিচ্ছবি এখানে রয়ে গেছে। আপনি দেখবেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় যে ধরনের ভূমিকা রাখার কথা ছিল সে ধরনের ভূমিকা তারা কিন্তু রাখতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে আমরা মনে করছি এই জায়গায়। তো এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটা নতুনত্ব চেয়েছিলাম, যেখানে আমাদের যে সরকারি মেডিকেলগুলো সেগুলো নতুন করে সাজানো হবে, সেখানকার চিকিৎসার মান বাড়ানো হবে এবং সেখানে বিশেষ করে যারা জুলাইয়ের আহত ছিলেন, তারা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তাদেরকে একদমই ফার্স্ট প্রায়োরিটি রেখে সেটা করা। কিন্তু আমরা অনেক জায়গায় সেটার কিন্তু আমরা দেখেছি সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি এবং এই সিস্টেমের এখন পর্যন্ত তেমন কোনো মানুষের
সম্মুখে তেমন কোনো চেঞ্জ আসেনি এখন পর্যন্ত। তো সব কিছু মিলিয়ে এইখানে যে সংস্কার প্রক্রিয়ার কথা আপনি বলছেন, বিচারের কথা বলছেন, আপনার সংস্কারও যে সংস্কার প্রস্তাবগুলো আসছে ঐকমত্য কমিশনের মাধ্যমে এখন এগুলো আলোচনা হচ্ছে, সেগুলোকে আমরা সাধুবাদ জানাই এই প্রক্রিয়াকে। তবে আরেকটা জিনিস এখানে খুবই মিসিং, এটা আমরা বারবার বলে আসছি। আপনি দেখবেন যে এই আন্দোলনটা কিন্তু ছিল আপনার কর্মসংস্থান বিষয়ক একটা, কর্মসংস্থানের দাবিতে শুরুতে আন্দোলনটা শুরু জুলাইতে, এবং পরবর্তীতে বিভিন্ন পরিক্রমার মধ্যে দিয়ে সেটা আমরা এই ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হই। কিন্তু বাস্তবতা কি, এইখানে যে জেনারেশন, এই যে আমাদের জেনারেশন ইউথরা, এদের একটা বড় অংশ এখন পর্যন্ত আপনার তারা কর্মসংস্থানহীন, বেকার। এবং এই বেকারত্বকে যাতে ছাপিয়ে ভালো কিছু করা যায়, সেই জন্য কিন্তু এই জেনারেশন একটা প্রত্যাশা ছিল এই গভর্নমেন্টের প্রতি বা জুলাই পরবর্তী সময়ে। কিন্তু আমরা আসলে কি পেয়েছি এই জায়গাতে যদি আমি একটু বলি, এখানে দেখবেন যে এখনও শিক্ষার্থীদের মনে কিন্তু ভয় আছে যে আপনার যে সরকারি চাকরি হবে সেটাতে কি আসলে রাজনৈতিক প্রভাব থাকবে কিনা, এটার প্রভাব স্টুডেন্টের মধ্যে এখনও প্রশ্ন আছে। আমরা ক্যাম্পাসে থাকি, আমি হলে থাকি, শিক্ষার্থীদের মধ্যে এখনও এই ধরনের মনস্তাত্ত্বিক কি আছে, আচ্ছা পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আসলে এই ধরনের তারাও কি আবার রাজনৈতিক বিবেচনায় কাউকে চাকরি দিবে কিনা। তাহলে আমাদের কি আবারও কি ছাত্রলীগের আন্ডারে যায়, যেমন চাকরির জন্য ছাত্রলীগ করতে হতো, কালকে আমাকে চাকরির জন্য অন্য কিছু করতে হয় কিনা, পোলাপানের মধ্যে এই ধরনের ভয় কিন্তু আছে। এখন ধরেন এই যে এত এত সংস্কার আলাপ আসছে, এত কিছু হচ্ছে, এখানে ঐকমত্য কমিশন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এই শিক্ষার্থীদেরকে আমরা এই ট্রাস্টটা দিতে পারি নাই অন্তর্বর্তীকালীন সরকার। এটা আমি মনে করছি যে এটা একটা বড় ব্যর্থতা। মানে এই যে ট্রাস্টটা দেওয়া, যে আমি এমন কিছু দৃশ্যমান জিনিস করতেছি যার জন্য তুমি সেফ, তুমি শুধু পড়াশোনা করো, তোমার যদি কোনো রাজনৈতিক মতাদর্শ থাকবে তুমি মতাদর্শিক রাজনীতি করো নিজের ইচ্ছায়, তোমাকে জোর করে কেউ কিছু করাবে না। এই ট্রাস্টটা কিন্তু আমরা এখন পর্যন্ত স্বীকৃতি দিতে পারি নাই অন্তর্বর্তীকালীন সরকার। তবে আমরা রাজনীতি যেহেতু করি, আমি ছাত্র রাজনীতি করি, রাজনৈতিকভাবে আমরা এই কথা সব জায়গায় বলছি, আমরা দরকার শেষ পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত এই শিক্ষার্থীদের পাশে থাকবো, যাতে এদের কারো কাছে রাজনৈতিক ধর্ণা না দিতে হয়। এটা একটা, যে আমি সংস্কার কিছু একদম উল্লেখযোগ্য শুধু পয়েন্ট আপনাকে বলবো। আপনি দেখেন শিক্ষা সংস্কার কমিশন, যেটা এই জেনারেশন ডিমান্ড ছিল, এই সময়ের ডিমান্ড ছিল, এটাই অন্তর্বর্তীকালীন সরকার করে নাই। আমি জানি না এটার পিছনে অন্য কোনো অদৃশ্য কিছু আছে কিনা, কেউ কি এই জাতিকে মেধাহীন জ্ঞানহীন রাখতে চায় কিনা, এটা আমাদের প্রশ্ন ছাত্রদের পক্ষ থেকে। আমরা এটা নিয়ে কথা বলে আসছি বারবার। এখানে যদি আপনি দেখেন শিক্ষা সংস্কার একদমই এখন আমরা মনে করছি এই 24 পরবর্তী সময় এটা খুবই জরুরি একটা বিষয় ছিল। আপনি যদি দেখেন আমাদের প্রাথমিক শিক্ষার পরে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর বিশ্ববিদ্যালয়। আমি যদি বিশ্ববিদ্যালয়ের সিনারি বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টপ ইউনিভার্সিটির মধ্যে একটা বিশ্ববিদ্যালয়। আমি একটা বলবো না, কয়েকটার মধ্যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো। সেই বিশ্ববিদ্যালয়ে যদি আমি একাডেমিক সংস্কারের কথা বলি, এখানে কোনো ধরনের কোনো দৃশ্যময় একাডেমিক সংস্কার হয় না। এখানে একাডেমিক সংস্কার আমরা এখানে দেখি নাই। এখানে একটা গবেষণা উপযোগী একটা বিশ্ববিদ্যালয়ে যে রূপান্তর হওয়ার দরকার ছিল বা হওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে ঢোকার কথা ছিল, সেটা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পৌঁছাইতে পারে নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রাজনৈতিক সংস্কার আছে, যেমন ছাত্রলীগ হলগুলোতে রুম দখল করে তারা সিট বন্ধ করতে, এটা হয় না, এটা প্রশাসন করছে, এটা আমরা সাধুবাদ জানাই, আমরা সেখানে সহযোগিতা করেছি। এইখানে গেস্ট রুম গণরুম হয় না, সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু একটা একাডেমিক রিফরমেশনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোকে কীভাবে গবেষণা ভিত্তিক বা গবেষণা ফ্রেন্ডলি করা যায়, এই ধরনের কোনো মোটিভ বা এই ধরনের কোনো এজেন্ডা এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলি বা এই রাষ্ট্রীয় প্রশাসন বলি, তাদের থেকে আমরা ওইভাবে দেখি নাই, যেটা শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ট্রাস্ট বিল্ড করবে। আপনি দেখবেন এটা কিন্তু শিক্ষা সংস্কার কমিশন করার কথা ছিল। এই যে টোটাল যে সিনারিওটা তৈরি করতে শিক্ষা সংস্কার কমিশন, এবং একটা গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার জন্য কী ধরনের উচ্চ মাধ্যমিক শিক্ষা দরকার, কী ধরনের মাধ্যমিক শিক্ষা দরকার, কী ধরনের প্রাথমিক শিক্ষা দরকার, এই মডেলটা দেওয়ার কথা ছিল যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা। আমি যদি শিক্ষা ব্যবস্থার সমালোচনা করি, আমি খুব শর্টভাবে করব। দেখেন আমার এখন পর্যন্ত এই ন্যাশনালি এমন কোনো ডেডিকেটেড বিশ্ববিদ্যালয় যেটা আসলে গবেষণার জন্য সে ডেডিকেটলি কাজ করে যাবে। আমি একটা জ্ঞান ভিত্তিক সমাজের প্রস্তাবনা দিব, জ্ঞান উৎপাদনের জন্য আমার লাগবে বিশ্ববিদ্যালয়, জ্ঞান উৎপাদনের জন্য লাগবে যে আমার গবেষণা। এখন এই যে আমার এটা আমি স্বাধীনতার 53 বছর এটা পারিনি, তার মানে অবশ্যই আমার গোড়ায় কিছু গলদ আছে। এখন এই গলদগুলোতে আমাকে চেঞ্জ করতে হবে, এবং কিসের মাধ্যমে চেঞ্জ করব সেটা করার জন্য আমার গবেষণা লাগবে। যে আমি আসলে ঠিক লাইনে যাওয়ার জন্য তো আমাকে যারা রিসার্চার আছে তারা রিসার্চ করে দেখা দিবে যে এটা হচ্ছে যে ঠিক লাইন, এবং আপনি এই রাইট ট্র্যাকে গেলে আপনি হচ্ছে এই সমাধানটা পাবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এই বিষয়গুলো এখন পর্যন্ত দৃশ্যমান দেখতে পাচ্ছি না। তো এখানে আমি সংস্কার আলাপে শিক্ষা সংস্কারের কথা বলছি আপনাকে। আমি বলছি যে এখানে যে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, এটা নিয়েও এখন পর্যন্ত দৃশ্যমান আসলে আমরা এই ট্রাস্টটা পাচ্ছি না। যে সরকারের এই রাষ্ট্রের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতে মানুষ এই বিগত পুরো সময়টাতে স্বাধীনতার পর আমি মনে করি প্রত্যেকটা সেক্টরে মানুষ গিয়ে সেখানে তারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে।
এবং তাদেরকে কোনো না কারো কাছে ধর্ণা দিতে হয়েছে, বিশেষ করে রাজনৈতিকভাবে তাদেরকে ধর্ণা দিতে হয়েছে। আপনি দেখবেন যে এই আওয়ামী ফেসিবাদের টাইমে, আমরা তো ওই টাইমটাতে বড় হয়েছি, আমরা দেখছি কি, আমরা দেখছি যে ছেলেটা ছাত্রলীগ করে সে সে ফার্স্ট ক্লাস সিটিজেনের মর্যাদা পাইছে বিগত সময়টাতে। যে আওয়ামী লীগ করে সে ফার্স্ট ক্লাস সিটিজেনের মর্যাদা পাইছে। সে কোনো একটা প্রতিষ্ঠানে গেলে তার কথা শুনেছে, আমাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতেছে, সে কিন্তু আমার সাথে লাইনে দাঁড়ায় নাই। এখন আগামীর বাংলাদেশে এই নিশ্চয়তাটা এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রোডম্যাপের মাধ্যমে দেওয়ার কথা ছিল, আমরা সেটা পাইনি, বা তারা যদি প্রক্রিয়াধীনে থাকে আমরা এখন পর্যন্ত সেই ট্রাস্টটা পাচ্ছি না, এটা কীভাবে এক্সিকিউট হবে। তো এই সব কিছু আমাদের কাছে মনে হচ্ছে শিক্ষার্থীদের মাঝে বা পুরো জাতির কাছে আরও স্পষ্ট করা উচিত, আরও সুস্পষ্ট করা উচিত, এবং সেগুলোতে এখানে ধরেন যে জনমত নেওয়ার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার যে এখন এজেন্ডা নিয়ে কাজ করছে সংস্কার, সেখানে একটা স্ট্রং মিসিং জিনিস হচ্ছে জনমত নেওয়া হচ্ছে না। আপনার রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে বসছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি এখানকার যে জনগণ, সাধারণ ছাত্র জনতা, তাদের কাছেও এক ধরনের জরিপ করা প্রয়োজন ছিল আমরা মনে করছি। এবং তারা যদি প্রতিটা পয়েন্টে 5 লাখ 10 লাখ 20 লাখ মানুষের সাথে কথা বলতো সরকারি সেটআপের মাধ্যমে, এবং একটা ডেটা উপস্থাপন করতো, সেটা আরও অনেক বেশি আমি মনে করছি যে এই রাজনৈতিক দলগুলোর চাইতেও সেটা অনেক বেশি সুস্পষ্ট এবং জনগণের মেসেজটা সেখানে পৌঁছাইতো। তো এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করছি নজর দেওয়া উচিত, এখনও সুযোগ আছে। আর যে বিচারের বিষয়টি বললেন, আমরা তো ভাই ছাত্র, হ্যাঁ, আমরা অভ্যুত্থানে আমাদের যতটুকু ক্যাপাসিটি ছিল জীবন বিলাইয়া দিছি বলতে গেলে, আমাদেরকে যেভাবে উঠে নিয়ে গেছে বাইচে আসতে পারবো কিনা জানতাম না। এবং শুধু অভ্যুত্থানের আগেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, ভাই ক্লাস করতে গেলে ভয় পাইতাম যে কিছু করে কিনা, হল থেকে বের করে দিচ্ছে এক কাপড়ে। এভাবে ছাত্রলীগকে ফেস করে করে ক্যাম্পাসে গ্রো আপ করছি। এখন আমাদের তো ভাই এস্টাবলিশমেন্ট নাই, আমাদের তো ধরেন যে আমরা চাইলে এক জায়গায় ফোন দিলে একটা কিছু হয়ে যাবে না, এটা হচ্ছে ট্রু। অনেক কিছু মনে করতে পারে, প্র্যাকটিক্যালিটি হচ্ছে এইটা। এখন এখানে আপনার 5ই আগস্ট পরবর্তী সময় কী হয়েছে, মানুষের অনেক ডিমান্ড আমাদের কাছে তৈরি হয়েছে, অনেকে অনেক কিছু নিয়ে আসতেছে, আইসা সে ধরেন যে সে তার হতাশা প্রকাশ করতেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা তো এই কাজের জন্য না, আমরা ছাত্র, আমরা ক্যাম্পাসে ছিলাম, আমরা ক্যাম্পাসে ফিরে গেছি, যে রাজনীতি করে সে রাজনীতি করতেছে। এখন এইখানে আপনার আমাদের এন্ড থেকে আমরা শুধু কথা বলে যেতে পারতাম, কথা বলে গেছি, তা আমরা আসলে এই জায়গায় হতাশ। অ্যান্ড বিচার আলাপটা আসি, মানে মনে মনে অনেক কিছু আমরা ফেস করছি। যে ধরেন লোকালি একজন লোক, তাকে সে ধরেন যে আওয়ামী লীগের রাজনীতি করছে, সে অপরাধ ওইভাবে করে নাই যেটা তাকে ফাঁসানো হচ্ছে, ধরেন এরকম আছে। আবার এরকম আছে সে কট্টর অপরাধী, তাকে কোনো ধরনের অপরাধের আওতায় আনা হইতেছে না। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এখানে পুরো যেটা চলছে সেটা হচ্ছে মামলা বাণিজ্য, যে ধরে ধরে মামলা দিচ্ছে, চারে মন চায় মামলা দিচ্ছে, মামলা দিয়া যে টাকা দিচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে, যে টাকা দিচ্ছে না তাকে ছাড়তেছে না, বা তার সাথে নেগোশিয়েট করে ট্রাই করতেছে। এখন আপনি যখন দেখবেন যে একদম, যদি আমার গোড়াতেই শুরুতেই ভুল হয় যে হামেশা যে করে মামলা দিয়ে দেওয়া, এবং তখন মামলা কিন্তু দুর্বল হয়ে যেতেছে, নেগেটিভটা দুর্বল হয়ে যেতেছে। আবার অ্যাট দ্য সেম টাইম কেউ যদি টাকা দিয়ে বা কাউকে, কারণ আওয়ামী লীগের লোকজন পকেটে টাকা আছে হিউজ পরিমাণ, 15 বছরে তারা দুর্নীতি এগুলো কামাইছে, এবং টাকা দিয়ে যদি সেখান থেকে বেরো আসতে পারে, সেখান থেকে বেরো যেতেছে। তো টোটাল এখানে যাদের সত্যি করতে বিচার উচিত ছিল, পুরো সারা দেশে যেসব আওয়ামী সন্ত্রাসী ছিল, এদেরকে এই সরকার এখনো সুনির্দিষ্টভাবে এদের কোনো রোডম্যাপ তৈরি করতে পারে না। তাদেরকে কীভাবে প্রথম হচ্ছে আইনের আওতায় আনবে, আইনের আওতায় তার কীভাবে বিচার করবে, আমরা এটার কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি, বা পদক্ষেপ আকারে গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে ট্রাস্টও দিতে পারে নাই। আপনি দেখেন, আমি এখানে আরও কিছু কথা বলবো, যে মামলা যে বিষয়টা, মামলা বা বিচার আইন, এখানে মামলাগুলো কারা করছে? স্বতঃস্ফূর্তভাবে মানুষ মামলা করছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখানে ধরেন যে রাজুতে আন্দোলনটা সংগঠিত হয়েছে, পরবর্তীতে শাহবাগে গেছে, মানে খুবই আন্দোলন ক্লোজ একটা প্লেস হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জায়গাতে ছাত্রলীগের বিরুদ্ধে প্রশাসন এখনো মামলা দিতে পারে নাই। এইখানে আওয়ামী যেসব টিচার যারা নগ্নভাবে এই গণহত্যা সাপোর্ট করছে, তাদেরকে প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের বিচারের সম্মুখীন করতে পারে নাই। এটা শুধু প্রশ্ন, এটা আমাদেরও ব্যর্থতা আমরা মনে করছি। কিন্তু আমাদের জায়গা থেকে ছাত্র হিসেবে বললাম না, আমাদের সেট আপ নাই, কিছু নাই ভাই, তারপরে যেহেতু ট্রাই করে পারছি, আমাদের জায়গাতে আমরা কিন্তু মামলা দিছি। কিন্তু অ্যারেস্ট করার দায়িত্ব কার ছিল? প্রশাসনের ছিল। এই জিনিসগুলো ফলো আপ করার দায়িত্ব কার ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছিল ফলো আপ করার। কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে লিস্ট দিছে, এটা খুবই শর্ট লিস্ট। অন্তত 15 তারিখে 1000 সন্ত্রাসী আমাদের উপর হামলা করছে, অন্তত 15 তারিখে। আমরা নিজেরা ভিডিও অ্যানালাইসিস করে করে আমরা অনেকে চিহ্নিত করে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিছি। এখন এই যে আমরা এত কথা বলছি, এটার মানে হচ্ছে এই সামগ্রিকভাবে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সিস্টেমগুলো জনগণের কাজ করার কথা ছিল, এই যারা অপরাধী তাদের বিরুদ্ধে কাজ করার কথা ছিল, কিন্তু বিভিন্নভাবে এই সিস্টেমগুলো নিচে নিচে হাত মিলাচ্ছে এবং
এখানে আরও স্পষ্টভাবে বলতে গেলে তাদেরকে আসলে টাকা পয়সার বিনিময়ে তাদেরকে বিভিন্ন পার পাইয়ে দিচ্ছে। সরকারে তো আপনাদেরও প্রভাব আছে, এই সরকারকে তো আপনারাই বসিয়েছেন, তো সেক্ষেত্রে তো এই ব্যর্থতা অনেকটা আপনাদের উপরে যায় না? আচ্ছা, এখন আপনি যেই অর্থে বলতেছেন যে আপনারা বসিয়েছেন, এখানে সরকারের ছাত্রদের প্রতিনিধি হিসেবে 3 জন গিয়েছে। আর এখানে মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার সহ ওনার 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 রিকমেন্ডেশন ছিল, অন্যান্য রাজনৈতিক দলের রিকমেন্ডেশনের ভিত্তিতে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। কিন্তু বাস্তবতা হয়েছে, আমি তো আর সরকারে নাই, আমরা ভাই গণ-অভ্যুত্থান আমিও করেছি, আমি আপনাকেও দেখেছি যে আপনি মিডিয়া হিসাবে সেখানে সবসময় রেগুলার উপস্থিত ছিলেন। আমি মনে করি যে আপনি এখানে এই গণ-অভ্যুত্থানের একটা বড় স্টেক হোল্ডার, তো আপনিও করেছেন। এখন হয়তো আমি ফ্রন্টলাইনে ছিলাম, ইট ডাজেন্ট মিন যে গভর্নমেন্ট এখানে আমাদেরকে খুব স্ট্রাইক আমাদের জিয়ে কাজবাজ করতেছে। ওইখানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এটা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং এই সরকারের প্রতি যে আশাকাঙ্ক্ষা ছিল তারা দিন দিন মানুষকে আসলে এই সকল বিচার এবং সংস্কার হতাশ করেছে। ছাত্রদের 3 জন উপদেষ্টা আছে, 3 জন উপদেষ্টার সাথে হ্যাঁ আমরা কথা বলতে পারি, কিন্তু 3 জন থেকে একজন পদত্যাগ করেছে ইতিমধ্যে, আর যে 2 জন আছে তারা বিভিন্ন জায়গায় কথা বলে অপারগতা প্রকাশ করে। যেমন ধরেন যে একটা বিষয় নিয়ে, যে আমি জানি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করতে তাদের একটা অংশ এরা হচ্ছে যে ক্যাম্পাসের আশেপাশে থাকতেছে, বিভিন্ন সোর্সে খবর আসে, অনেকবার বলা হয়েছে এদেরকে কারোকে অ্যারেস্ট করতে পারে নাই। এখন ধরেন যে এটা সমাধান কি আমাদের কাছে? মানে আমি একজন ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে থাকি, আমি এই ক্যাম্পাসের চারপাশে আমার নিজের বাইক আছে, সেটা দিয়ে আমি ঘুরি আসি যাই, আমার জুনিয়র, আমার ক্যাম্পাসের সিনিয়র সবাই যারা আমরা গণঅভ্যুত্থানের অংশ আমরা মুভ করি ইজিলি ফ্রিলি। এবং সেখানে যে আমাকে একটা গুলি করে দেয় কালকে ছাত্রলীগের ছেলেটা এসে, সে আমার উপরে একটা ককটেল মারে, একটা বোম মারে। তো আমি তো নিজে নিরাপত্তার স্বার্থে তো আমি এটা করবো, আমি তো আমার ক্যাম্পাস আরও শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, এটা দেশের জনগণ আছে, নিরাপত্তার স্বার্থে আমি যাবো, গেছি, কিন্তু তারা এটা করতে পারে না অ্যারেস্ট। এখন এটার অ্যান্সার আমি কী দেবো আপনাকে? তো পুরো বিষয়টা হচ্ছে আমাদের কাছে এরকম। আমি জানি না যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যেসব ছাত্র উপদেষ্টা তারা খুবই দুর্বল কিনা, সেখানে স্টেক খুবই দুর্বল কিনা। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে তাদের স্টেক খুবই দুর্বল, এবং তাদের কোনো ধরনের এই এজেন্ডা বা পলিসি সেখানে খুব কমই বাস্তবায়ন হয়, এবং কার এজেন্ডা বাস্তবায়ন হয় এটাও আমরা আসলে বুঝতে ক্লিয়ার না। তো সব কিছু মিলে এখানে গণঅভ্যুত্থানে যে ছাত্ররা ছিল, এখন পর্যন্ত ছাত্ররা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে প্রতারিত হয়ে আসছে। আপনি দেখবেন যে জুলাই প্রোক্লামেশন নিয়ে এখন পর্যন্ত আমাদের সাথে অভিনয় করা হচ্ছে, আমি মনে করছি অভিনয় করা হচ্ছে। জুলাই প্রোক্লামেশন হওয়ার কথা ছিল যে ডিসেম্বর 31 তারিখ, আমি যদি ভুল না করি, না জানুয়ারি 31 তারিখ, আচ্ছা ডিসেম্বর 31 তারিখ, তো সেটা এখন পর্যন্ত হয় নাই। সে তখন আমাদেরকে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল যে কিছুদিনের মধ্যেই আমরা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে জুলাই প্রোক্লামেশন ঘোষণা করব, এখন আবার লাস্টে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের সময় 1 মাসের সময় নিল, এখন পর্যন্ত এটার কোনো রোডম্যাপ আসে নেই। কবে ঘোষণা হবে, কিভাবে হবে, কে সেখানে স্টেক হোল্ডার হিসেবে থাকবে, এই যে একটা আলোচনার মধ্যে পৌঁছানো, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এখন পর্যন্ত দৃশ্যমান ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। তো আমরা মনে করছি যে এই যে ছাত্ররা, গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডাররা, এদের মধ্যে একটা বড় অংশ ধাপে ধাপে প্রতারণার শিকার হচ্ছে। তো এটা আর কি এখন পর্যন্ত। চলতি বছর 26 ফেব্রুয়ারি আপনারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠা করেন। এখন পর্যন্ত আপনাদের দলের কি অবস্থা, আপনাদের সংগঠনের কতগুলো কমিটি হয়েছে, সেই সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের ভেতরেই অনেকেই ছাত্র রাজনীতির বিপক্ষে আপনাদের অনেকেরই অবস্থান ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি মুক্ত থাকুক, কিন্তু তারপরে আপনারাই আবার ছাত্র সংগঠন গঠন করলেন। আচ্ছা, এখানে শুরুতে বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা গণঅভ্যুত্থানটা হয়, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি স্টেক হোল্ডার হিসেবে বলি, এখানে আমি একটা ছাত্র সংগঠন ছিলাম, বাংলা গণতান্ত্রিক ছাত্র শক্তি, নাহিদ ইসলাম ওই ছাত্র সংগঠন ছিল, উনি সেন্ট্রালের সদস্য সচিব ছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম, আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলেন। তো মানে আমরা একটা কমিউনিটি আকারে এখানে ছিলাম, আমরা মোরাললেস আমরা লিডারশিপে ছিলাম, লিডের সামনে ছিলাম। এখানে ছাত্রদল পুরা এই মুভমেন্টে ব্যানগাড়ি হিসেবে কাজ করছে, এটা আমি স্টেটমেন্ট দিচ্ছি, ছাত্র শিবির মুভমেন্টে ব্যানগাড়ি হিসেবে কাজ করছে। এখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলো যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, এরাও এখানে নানাভাবে এরা সক্রিয় ছিল, এবং এরাও ব্যানগাড়ির মতো কাজ করছে। এবং আমাদের তো আসলে সত্যিকার অর্থে ইস্টাবলিশমেন্টে কিছু ছিল না, মুভমেন্টের সময় আমাদেরকে বিভিন্নভাবে যাদের ইস্টাবলিশমেন্ট ছিল তারা আমাদেরকে ফ্যাসিলিটেট করছে, ট্রু। আমরা হয়তো ওই যে ড্রাইভিং সিটে ছিলাম, এবং অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ আমাদের কানেকশনস নেটওয়ার্ক দিয়ে আমরা সাধারণ শিক্ষার্থী জনগণকে আমরা সংগঠিত করে কাজ করছি। এখন ছাত্র রাজনীতি ছিল বিদায়ী আমি মনে করছি যে জুলাই অভ্যুত্থান
ক্যাম্পাসে সফল করা গেছে। এখন ছাত্র রাজনীতিকে যদি আসলে অপরাজনীতি হিসেবে দেখানো হয়, এটা একটু প্রবলেমেটিক। যেমন আপনি দেখবেন যে আসলে সমস্যাটা কোথায়, সমস্যাটা ছিল ছাত্রলীগের যে রাজনীতিটা ছিল, অপরাজনীতিটা ছিল, সেটা স্টুডেন্টের মানসিকভাবে সেটা ট্রমা হিসেবে তার কাছে কাজ করেছে। যে ছাত্রলীগ যে ধরনের নির্যাতন, গেস্ট রুম, গণরুম চালিয়েছে ক্যাম্পাসগুলোতে, স্বাভাবিকভাবে স্টুডেন্টের ট্রমাটাইজ ছিল। আমি পার্সোনালি অনেক ট্রমাটাইজ ছিলাম ছাত্রলীগের নির্যাতনের প্রতি। তো সেখানে আপনার জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীরা এই ধরনের রাজনীতি চাবেন, এটাই স্বাভাবিক। এবং আমরা সেটাই এর জন্যই কাজ করছি, যে ছাত্রলীগীয় কায়দার যে রাজনীতি, সেই রাজনীতি আমরা ক্যাম্পাসগুলোতে ফেরাতে দিব না। যেটা আমি ছাত্র শক্তি আকারে তখন সেই যে অ্যাক্টিভিজমটা করেছিলাম, সেই কাজে আমার এখন আবার। তো এখানে কোনোভাবেই সুযোগ নাই যে আসলে আপনার মানে ক্যাম্পাসগুলোতে আবারও নতুন করে অপরাজনীতি করা আমরা মনে করছি। আর পাশাপাশি আপনি আরেকটি যে প্রশ্ন করেছেন যে আমাদের অনেকেই কি আসলে ছাত্রদের বিপক্ষে ছিল কিনা, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেউই যারা এখন আছে, দায়িত্বশীল থেকে শুরু করে বিভিন্ন টায়ারে, আমার চোখে এখন পর্যন্ত কেউ পড়ে নাই যে ছাত্ররাজনীতির বিরোধিতা করেছে। বরং আমরা যেটা করেছি সেটা মূলত যে ধরনের ছাত্ররাজনীতি ছাত্রলীগ করেছিল, পাওয়ার পলিটিক্স, গেস্ট রুম, গণরুম কেন্দ্রিক ছাত্ররাজনীতি, সেই রাজনীতির আমরা বিপক্ষে কথা বলেছি। ছাত্রলীগ করেছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, শুধু মূল দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে, ছাত্রদের কথা বলে নাই। আমরা সেই ধরনের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। আমরা বলেছি যে হলগুলাকে ছাত্রলীগ কি বানিয়েছিল, যে লাইক ক্যান্টনমেন্টের আইডিয়াটা হচ্ছে এটা, হল আমাদের এখানে যে এটা একটা চেইন দিয়া চলতেছে, এটার একটা ডিকটেটর আছে হলের মধ্যে, এবং তার কথা মতো সব চলতেছে, এবং সেখানে ওরাই সবাই বাকিদেরকে রুল করতেছে, তাদেরকে সিট বন্টন করতেছে, তাদের যা বলছে তারা শুনতে বেরোবে, একটা বাধ্যবাধকতা তৈরি করতেছে। আমরা সেই ধরনের দখলদারিত্বের রাজনীতির বিরোধিতা আমরা করেছি। আমরা বলেছি যে হল এবং একাডেমিক এলাকার মধ্যে এই ধরনের ছাত্র রাজনীতি করা যাবে না, আমরা সেটার কথা বলেছি। কিন্তু আমরা মনে করছি বাংলাদেশের স্বার্থে, এদেশের জনগণের স্বার্থে এখানে একটা ইতিবাচক প্রতিযোগিতামূলক ছাত্ররাজনীতির প্রয়োজন, এবং সেই ছাত্ররাজনীতির প্রস্তাবনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে এসেছে। এবং মূলত এই গণ অভ্যুত্থানে আপনার যে জেনারেশন তৈরি হয়েছে, যাদের মধ্যে রাজনৈতিক অ্যাসপিরেশন তৈরি হয়েছে, এবং যারা এই গণ অভ্যুত্থানে কন্ট্রিবিউশন রেখেছে, এবং তারা আগামী বাংলাদেশও কমিউনিটি আকারে তারা কন্ট্রিবিউশন রাখতে চায়, মূলত তাদেরকে সংগঠিত করার জন্য আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা গঠন করেছি। এবং সেখানে আমরা বলছি যে আমরা এমন একটি, যেহেতু আমাদের ছাত্রদের নিয়ে কাজ, আমরা স্লোগান দিচ্ছি বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট, যেহেতু আমাদের ছাত্রদের নিয়ে কাজ, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা একই সাথে গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড হবে। এবং এই স্কিল বেসড এবং গবেষণা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে দিয়েই আমরা আসলে একটা জ্ঞান ভিত্তিক সমাজের দিকে রূপান্তরিত হতে পারবো, এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবে। শুধু ভ্যানগার্ডে নয়, এবং এটাকে প্র্যাকটিক্যালভাবে বাস্তবায়ন করার জন্য আমরা নিজেদের জায়গা থেকে আমরা উদ্যোগ নেব, রোডম্যাপ করবো এবং শিক্ষার্থী নিয়ে কাজ করবো। আমি যদি আপনাকে ছোট্ট আকারে একটা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় আইডিয়ার কথা বলি, আপনি ধরেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমি সিনারিও হিসেবে দেখি, যে এখানে আমি যেটা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় দিকে আমি রূপান্তর করতে চাই, তাহলে এখানে আমার কী লাগবে? এখানে আমাকে গবেষণা বরাদ্দ বাড়াই দিতে হবে, এখানকার হলগুলোতে শিক্ষার্থীদের আবাসিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমার সমাধান করতে হবে, এখানে আপনি খাবারের মান বাড়া করতে হবে। কেন এগুলো লাগবে? কারণ একটা শিক্ষার্থী যখন সে গবেষণা করবে, সে পড়াশোনায় মনোনিবেশ করবে, তার কিন্তু আপনার থাকার জায়গাটা ভালো লাগতে হবে, তাকে খাবারটা ভালো খাওয়াইতে হবে, তার এই গবেষণা করার জন্য যে ধরনের ফান্ডিং লাগে তাকে দিতে হবে। সে যেই জায়গার মধ্যে পড়াশোনা করবে, পড়াশোনার জায়গাটা, রিডিং রুমটা ভালো দিতে হবে। এছাড়া সে যেই ল্যাবে যায় রিসার্চ করবে, সেই রিসার্চের ল্যাব ফ্যাসিলিটিস তাকে সর্বোচ্চটা দিতে হবে। শুধু তাই নয়, তার যদি ব্যক্তিগত আর্থিক, তার যদি এখানে ক্রাইসিস থাকে, সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট চলার মতো করা যে ধরনের ফান্ডিং দরকার, সেটাও প্রশাসন বা সরকার থেকে দিতে হবে। এই ধরনের পরিবেশ যদি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য করা যায়, তাইলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্বমানের গবেষণা ভিত্তিক একটা বিশ্ববিদ্যালয়ের দিকে আমি রূপান্তর করতে পারবো। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এরকমভাবে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে যে যদি আমি এই দিকে ডে বাই ডে রূপান্তর করি, তাহলে আমি এমন একটা জেনারেশন পাবো আগামী 5-7-10 বছর পরে, যে জেনারেশন জ্ঞান উৎপাদন করবে, এবং যে জেনারেশনের মধ্যে আমি একটা জ্ঞান ভিত্তিক সমাজে দিয়ে রূপান্তর হবো। এবং আপনি দেখবেন যে এটার সাথে কিন্তু স্কিল খুবই ওতপ্রোতভাবে জড়িত। স্কিল এখন সবাই তার গবেষণা করবে না, কেউ আছে সফট স্কিল ডেভেলপ করে সে তার ফ্যামিলির দায়িত্ব নেবে, তার জন্য স্কিল বেসড শিক্ষা ব্যবস্থা, গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে এসে সে জ্ঞান উৎপাদন করবে। আর স্কিল বেসড যারা, তারা ওই জ্ঞানটাকে ইজিলি লব্ধ করে সে টাকা পয়সা ইনকাম করবে, সে কর্মসংস্থান নিজে বানাবে, সে আবার একজন কর্মঠলোক হিসেবে সে কাজ করবে। আমি ভেবে ম্যান পারবো না, আমি বিদেশে পাঠাতে পারবো। মানে একটাতে একই সাথে অনেকগুলো সমাধান আসবে। আপনি যেমন একটা জ্ঞান ভিত্তিক সমাজ পাবেন, জ্ঞান ভিত্তিক জাতি পাবেন, আবার আপনি এখানে স্কিল জাতি পাবেন, আপনি ম্যান পাওয়ার বিদেশে পাঠাতে পারবেন। আপনি এখানকার যে কাঠামো, একটা মানুষ যখন জ্ঞানের আওতায় চলে আসে, তার কিন্তু আচার ব্যবহার, নৈতিক শিক্ষা কিন্তু বিভিন্ন, তার আপনি একটা গঠনমূলক জায়গার মধ্যে আসে। এবং আমি যদি একসাথে নৈতিক শিক্ষাকে এখানের মধ্যে খুব স্ট্রংলি
এন্টার করাতে পারি, এটা কিন্তু টোটাল সামগ্রিকভাবে একটা জাতিকে আপনি 10 বছরের মধ্যে একটা পজিশন নিয়ে আসতে পারবেন। আর আমরা এই জিনিসটাকে বলছি টোটালি একটা নেশন বিল্ডিং প্রজেক্ট, এবং বাংলাদেশ ছাত্র সংসদ নেশন বিল্ডিং প্রজেক্টের আওতাভুক্ত হিসেবে সে ছাত্রদেরকে দিয়ে হচ্ছে যে নেশন বিল্ডিং প্রজেক্টে সে এন্টার করাবে। তো এই নেশন বিল্ডিং প্রজেক্টের আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই জায়গায় কাজ করে যাবে। আর এর বাইরে আমরা দীর্ঘ সময় যে অপরাজনীতি দেখেছি ছাত্রদের বিরুদ্ধে, ছাত্রদের নামে সেই অপরাজনীতিগুলো ঠেকানোর জন্য কাজ করবো। আর আমরা আরেকটা কথা বলছি যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করবো। জুলাই অভ্যুত্থান একটা বাংলাদেশপন্থী অভ্যুত্থান ছিল। জুলাই অভ্যুত্থান একটা বাংলাদেশপন্থী অভ্যুত্থান ছিল। জুলাই অভ্যুত্থান দিল্লির বিরুদ্ধে একটা অভ্যুত্থান ছিল। জুলাই অভ্যুত্থান এমন একটা অভ্যুত্থান ছিল যে অভ্যুত্থান আসলে ছাত্ররা এখানে একটা নতুন করে হোপ দেখার অভ্যুত্থান ছিল। ছাত্র না, ছাত্র জনতা সবারই। তো এবং গণতান্ত্রিক অভ্যুত্থানও ছিল আমরা মনে করছি। তো এই সব কিছু এগুলো হচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা ক্যারি অন করবে। আপনারা লেজুর ভিত্তিক রাজনীতি না করার কথা বলছেন। জাতীয় নাগরিক পার্টি, যেটি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তাদের একটি বড় অংশ ওই দলেরও নেতৃত্ব দিচ্ছে এবং আপনাদের সাথে তাদের একটি যোগাযোগ আছে। ধরেন আপনি এখন ছাত্র রাজনীতি করছেন, আপনার যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন তো আপনি জাতীয় রাজনীতি করতে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা লেজুর ভিত্তিক রাজনীতির কথা বলছেন না, তাহলে আপনি 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 এখান থেকে যে কোন দল করবেন? আচ্ছা, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আইডিয়াটা যদি মানে দুইটা খুবই ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন, মানে আমার কাছে যেটা মনে হয় লেজুর ভিত্তিক ছাত্রদের আইডিয়াটা কি? লেজুর ভিত্তিক ছাত্রদের আইডিয়াটা হচ্ছে আমার কোনো মাদার অর্গানাইজেশন নাই যে আমার নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এমন কোনো বড় বাহিনীর উপরে যে আমার কমান্ড দিচ্ছে আমি তারটা শুধু পালন করতেছি। এটা হচ্ছে এটা আপনাদের সাথে কি নাগরিক পার্টি? আমি একটু ব্যাখ্যা করি। তো এটা হচ্ছে যে লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি। লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি হচ্ছে যখন একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি মূল পার্টি থেকে সিগনেচার করা হয়, এটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি। লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি হচ্ছে যখন শেখ হাসিনা গণভবনে বৈশা কোন একটা বিবৃতি দেয়, ব্যাখ্যা দেয়, সেটার জন্য ছাত্রলীগ হচ্ছে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে। শেখ হাসিনা ওইখানে বিরূপ প্রতিক্রিয়া দেখালে ক্যাম্পাসে কারো শিবির বইলা ছাত্রলীগ পিঠে, এটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি। লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি হচ্ছে যখন এই যে 15 জুলাই 14 জুলাই যখন ওবায়দুল কাদের বলে যে একটা হার্ট ভাষায় কথা বলে, তখন 15 জুলাই ছাত্রলীগ যে আমাদের উপর হামলা করে এখানে, এটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি। আমরা এই লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে কথা বলছি। আর আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কোনো মাদার অর্গানাইজেশন নাই। তবে হ্যাঁ, আমরা যেটা বলছি যে আমাদের আদর্শিকভাবে যাদের সাথে মিল থাকবে তাদের সাথে আমরা রাজনৈতিকভাবে আমরা ঐক্যমত থাকবো এবং রাজনৈতিকভাবে কাজ করব। যেমন এখানে যেহেতু গণ অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা একই সাথে গণ অভ্যুত্থানের শক্তির নেতৃত্ব বা সুসংগঠিত করে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, তো তাদের সাথে আমাদের এক ধরনের আদর্শিক মিল আছে, এটা আমরা শুরু থেকে বলছি। যেমন তারা গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশনগুলো হোল্ড করে তার মোরালেস আমরা বেশিরভাগ বা আমাদের এখানে একটা সিমিলারিটি আছে। তো এইখানে আদর্শিকভাবে আমাদেরকে এক দিবেন, কীভাবে দেখবেন? যখন এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছিল, আদর্শিকভাবে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে, সেখানে আমরা একসাথে দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই। যদি এখানে প্রোক্লেমেশনের প্রশ্নে এখানে নট অনলি এনসিপি, নট অনলি টোটাল এই যে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি সবাই এক হওয়ার কথা, সেখানে সবাই একসাথে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কালকে যদি এমন কোনো সিচুয়েশন আসে যে এখানে বাংলাদেশে আবার বেদখল করার কেউ ট্রাই করতেছে, বা দিল্লির প্রেসক্রিপশনে যেমন বাংলাদেশ চলছে, অন্য কোথাও প্রেসক্রিপশন বাংলাদেশে চালানো ট্রাই করতেছে, সেখানে আমি এখন পর্যন্ত সেই এনসিপি সেখানে সে আমাদের সাথে আদর্শিকভাবে আমরা এক থাকবো, বাংলাদেশের পক্ষে থাকবো। তো এরকম যত ধরনের আদর্শিক পজিশন আছে, যারা এখানে কালকে যদি বিএনপির সাথে হয় কোনো সমস্যা নেই, বিএনপি যদি আদর্শিক মানে যাদের সাথে আদর্শিকভাবে মিল থাকবে তাদের সাথে আমরা আদর্শিকভাবে কাজ করতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমরা সেটা করবো। আপনারা শিক্ষার্থীদের কেমন রেসপন্স পাচ্ছেন এবং কয়টি ক্যাম্পাসে আপনারা কমিটি দিয়েছেন? আচ্ছা, আমাদের যেহেতু এটা একটি আহ্বায়ক কমিটি, আমরা সারা দেশে ফিল্টার করে আমরা কমিটিগুলো তৈরি করছি। তো আমরা সারা দেশে যে কমিটিগুলো দিচ্ছি সেগুলো আহ্বায়ক কমিটি দিচ্ছি। বিশেষ করে আমরা এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজে, বেশ একটা কলেজে আমরা কমিটি দিয়েছি। আর আমাদের জেলা পর্যায়ে যে কমিটিগুলো বেশিরভাগগুলোই প্রায় গোছানো হয়ে গেছে। তো আমরা এই সপ্তাহে আমার বেশ কিছু কমিটি যাবে। আমরা যেটা ট্রাই করছি যে অনেকগুলো কমিটিকে একসাথে করে ছাড়ার চেষ্টা করছি। আর সেখানে যেহেতু আমাদের এটা নতুন ছাত্র সংগঠন, নতুনভাবে সারা দেশকে সংগঠিত করছি, তো সেই ক্ষেত্রে আমাদের ফিল্টার প্রসেসটাতে আমাদের টাইম নিয়ে আমরা মনে করছি যে আমাদের জন্য বেটার হবে। কারণ আমার যেহেতু ওই কমিটির মেয়াদ আছে 1 বছর, 1 বছরে আমার সবগুলো ইউনিটের কমিটি দিতে হবে, এটা হচ্ছে আমার দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আমাদের একটু টাইম নিয়ে আমরা করছি। তো আশা করি যে আমরা উইদিন 1 মান্থের মধ্যে সারা দেশের প্রায় 70% কমিটি আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এখন পর্যন্ত আমাদের প্রায় 40 থেকে 45% কমিটি আমাদের তৈরি হওয়া আছে। আমরা শুধু এগুলা আরেকটু ফিল্টার করে করে আমরা সেগুলো ছাড়ার পরিকল্পনা করছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে সারা দেশের রেসপন্সের কথা আপনি বলেছেন, এখানে গণ অভ্যুত্থানের পক্ষে যেসব শিক্ষার্থীরা ছিল
তাদের মধ্যে যারা ছাত্রদল অথবা ছাত্র শিবির করে না, এই দুইটা ব্যতীত যারা আছে মোরলে সবাই আমাদের সাথে আসতেছে। আর বামপন্থীদের এক ধরনের রাজনীতি আছে, বাট এর বাইরে একটা টোটাল যে পলিটিক্যাল সিনারিও সেখানে বেশিরভাগ শিক্ষার্থীরাই আমাদের সাথে আসছে। অ্যামাউন্ট আল্লাহর রহমতে অনেক ভালো এবং আমরা খুবই আশাবাদী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পরবর্তী রাজনীতি নিয়ে। ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও ডাকসু নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনাদের প্রস্তুতি কতটুকু? আপনারা কি আলাদা প্যানেল দিবেন নাকি আপনারা আলাদা আলাদা করে নির্বাচন করবেন? প্রথমত হচ্ছে যে যেই ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে সেই বা ছাত্র সংসদ নির্বাচন হওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনি বলছেন, তো এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমি একটু আগে আমাদের কিছু পজিশন বলতে চাই। আপনি দেখবেন যে জুলাই পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে সবাই যেই ছাত্র সংঘগুলো তারা ইতিবাচক ছাত্রছাত্রী এক ধরনের প্রতিযোগিতা শুরু করেছিল এবং সহাবস্থান রাজনীতি দিয়েই সব কিছু শুরু হয়েছিল। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার বলেছি যে আপনারা একটা ছাত্র সংসদ নির্বাচন দিলে সেখানে দেখা যাচ্ছে একটা লেজিটিমেট বডি দাঁড়াবে যারা ছাত্রদের লেজিটিমেট লিডার ভোটে নির্বাচিত, এবং আমরা সেই লিডারশিপের জন্যই বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি যে তারা এই ধরনের একটা প্রক্রিয়া যেতে চায়। আমরা দেখেছি যে বিভিন্নভাবে এই প্রক্রিয়াকে দুর্বল করে দেওয়া হয়েছে, এই প্রক্রিয়া ত্বরান্বিত হইতে দেওয়া হয় নাই এবং বিভিন্ন ধরনের বাধা প্রদান কিন্তু করা হয়েছে। এখন এই বাধা প্রদানের উদ্দেশ্যটা নিয়ে আমরা আসলে আমাদের নানা ধরনের প্রশ্ন আমাদের মাঝে আছে। আপনারা দেখবেন যে 91 সালে ডাকসু হওয়ার পরে এখানে 28 বছর কোনো ধরনের কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এটার কারণটা পিছনে কি? কারণটা আমরা মনে করছি জাতিকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার এটা একটা পায়তারা ছিল, এটা একটা চক্র ছিল, চক্রান্ত ছিল এবং সেটাতে কিন্তু আওয়ামী লীগ খুব স্ট্রংলি সফলতা পেয়েছে লাস্ট 15 বছরে। আপনি দেখবেন যে এই 15 বছরে এমন কোনো মানে ওইভাবে আপনার লিডারশিপ উঠে আসে নাই। একমাত্র 18 ডাকসুতে ভিপি নুরুনি বেরিয়ে আসছেন, ওইভাবে কোনো তেজস্বী নেতা উঠে আসে নাই বা 5টা 10টা 20টা নেতা বাইরে নেই যারা আসলে এই হাসিনাকে চ্যালেঞ্জ করতে পারবে। তো এই জিনিসটা কিন্তু খুবই সিস্টেমেটিক্যালি ইন্টেনশনালি এই দেশের মধ্যে এই জিনিসটা ঘটানো হয়েছে। আপনি দেখবেন যে 60-এর দশকে মানে বিশেষ করে পাকিস্তান পিরিয়ডে, আমি যে ডাকসু নিয়ে জাস্ট একটু আপনাকে একটা রেফারেন্স দিই, এখন তো ডাকসু 26টার মতো হয়েছে, তার মধ্যে শুধু পাকিস্তান পিরিয়ডে হয়েছে আপনার 12টা আর 60টা হয়েছে বাংলাদেশ পিরিয়ডে। 12টা ডাকসু হওয়ার কারণে এখানে কী লাভ হয়েছে? এখানে অনেক ছাত্রনেতা বেরিয়েছে এবং শুধু ডাকসু না, তখন আপনার অন্যান্য ছাত্র সংসদগুলোতেও হয়েছে, অনেক ছাত্রনেতা বেরিয়েছে এবং এই ছাত্রনেতা আপনি খুঁজে দেখেন, এই ছাত্রনেতারা কিন্তু আপনার এখানকার যে মুক্তিযুদ্ধ সংগঠক ছিল এবং নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে ছিল। 71 পরবর্তী সময়ে মানে বাংলাদেশ গঠনের পরে এখানে খুবই ইন্টেনশনালি বিশেষ করে 91 পরে এখানকার ছাত্র রাজনীতিকে নেতৃত্বকে দুর্বল করে দেওয়ার জন্য এই ধরনের এক ধরনের চক্রান্ত করা হয়েছে, যে চক্রান্তের মধ্যে নেতৃত্ব শূন্য করা হয়েছিল জাতিকে দীর্ঘ সময় ধরে। তো আমরা মনে করছি যে এখনও এক ধরনের শক্তি এখানে কাজ করে যারা এই জাতিকে আবারও নেতৃত্ব শূন্য করতে চায় এবং সেই ধরনের অপপরিকল্পনা কিন্তু এখানে চলমান আছে। আর ডাকসু নিয়ে আমাদের যেই প্রস্তুতির কথা বলছেন, ক্যাম্পাসগুলোতে অবশ্যই আমাদের যেই কমিউনিটি আছে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি এবং জুলাইয়ের আগেও আমাদের কমিউনিটি কাজ করে গেছে। তো ক্যাম্পাসে ছাত্রদের কাছে যদি নিজেদেরকে প্রমাণ করার কথা বলি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে জুলাইয়ের পূর্ব আমরা এখানে ক্যাম্পাসে ছিলাম, ছাত্রলীগ যে দুঃশাসন করেছে, তারা পোলাপান নির্যাতন অত্যাচার করেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা ছিলাম এবং অভ্যুত্থান আমরা চেষ্টা করেছি। এটা মানুষ বিচার করে অভ্যুত্থানে কী করেছি, অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের পাশে থাকার চেষ্টা করেছি। এখানকার প্রশাসনের কাছে যাতে ক্ষমতাগুলো যায় যেগুলো ছাত্রলীগ মিস ইউজ করতো, সেগুলো আমরা প্রশাসনের কাছে আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের সাথে বসে এগুলো হস্তান্তর করার। আমরা যেখানে ক্যাপাসিটি সেখানে আমরা হেল্প করেছি। তো এটা বাকিরা শিক্ষার্থীরা বিবেচনা করবে। আর হচ্ছে সংগঠন আকারে যদি বলি, সংগঠন আকারে ক্যাম্পাসগুলোতে যেখানে আমাদের কমিটিরা কাজ করে সেখানে আমরা আল্লাহর রহমতে আমরা মনে করছি যে এখন পর্যন্ত আমরা আমাদের আশানুরূপ কাজের কাছাকাছি আছি। হ্যাঁ, কিছু জায়গায় আমাদের লজিস্টিকের প্রবলেম আছে আমরা নতুন সংগঠন হিসেবে, তো এই বিষয়গুলো উত্তর মানে এইভাবে কাটায় উঠতে পারলে আশা করি আমরা অনেক ভালো করার সুযোগ আছে। আর আরেকটা বিষয়, বিশেষ করে আমি যে ডাকসু নিয়ে বলি, ডাকসু নিয়ে এখন কথা চলছে আপনার ডাকসুর যে এখন পর্যন্ত দেখেন যে সবগুলা কথা ধোঁয়াশা বলে, এখন পর্যন্ত কবে ডাকসু হবে বা তফসিল বিষয়ে কিন্তু সুস্পষ্ট কথা বলতে পারেন এই প্রশাসন। আমি খুবই সন্দিহান, আমার কাছে মনে হয়েছে, কারণ ক্যাম্পাস খুবই অ্যাক্টিভলি ছিলাম, ডিসেম্বর জানুয়ারিতে এই বিষয়গুলো খুব সুস্পষ্ট করে বলা যেতে পারতো। আমরা এখনও খুব এটা সন্দেহ থাকে আমাদের যে আসলে যে পরবর্তী ক্ষমতা ট্রানজিশনকে চিন্তা করে কেউ টেবিলের নিচে হাত মিলাচ্ছে কিনা, এটা আসলে আমাদের এই সন্দেহটা কিন্তু তৈরি হচ্ছে দিন দিন। আমরা আশাবাদী যে এটা আশা আমরা করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কোনো এই ধরনের কাজ করবে না এবং ডাকসুকে
একটা খুবই ফেয়ার ফ্রি একটা ইলেকশন দিবে এবং যেখানে সকল শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবে। পাশাপাশি এক ধরনের যে 18 সালে আমরা শুনেছি যে এখানে ভোটে অনিয়ম করা হয়েছে, লম্বা লাইন করেছে, এখন এগুলো কোনো সুযোগ নেই। তবে ভোটে যদি কেউ কোনো ধরনের নেগেটিভ ইঞ্জিনিয়ারিং করে প্রশাসনের পক্ষ থেকে, এটা আপনাদের সাংবাদিকবৃন্দ আছেন, দেশের জনগণ আছে, তাদেরকে আমরা সচেষ্ট থাকার ট্রাই করবো। যেসব সৎ শিক্ষকরা আছেন তাদেরকে আমরা ট্রাই করবো, বলছি বা আপনাদের মাধ্যমে বলছি যে তারা যাতে সচেষ্ট থাকে এবং আমাদেরকে জানায় এই ধরনের কোনো কিছু আগামী বাংলাদেশে আমরা হইতে দিব না। এটা আমাদের কমিটমেন্ট, শেষ রক্তবিন্দু আমরা চেষ্টা করে যাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে আপনি অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন। গণঅভ্যুত্থানের পরে আপনারা ছাত্র সংগঠন করলেন, জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হলো, সেখানেও একটা বড় অংশ চলে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটি কিন্তু এখনো রয়ে গিয়েছে এবং অনেকে বলছে যে এই ব্যানারের আওতায় তো সকল দল গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, সাধারণ মানুষ অংশ নিয়েছে এবং এটি গণঅভ্যুত্থানের পরপরই এটি বিলুপ্ত করা প্রয়োজন ছিল। আপনারা কি মনে করেন যে ব্যানারটি তো আসলে সকলের ছিল? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই ব্যানারটি অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা সার্বজনীন ব্যানার ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। সকল রাজনৈতিক ঐক্যমত যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল সবাই এই ব্যানারের সাথে এসে আমরা একসাথে আন্দোলন করে আমরা হাসিনাকে এখান থেকে হটাতে সক্ষম হয়েছি। এবং এক দফা যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার মধ্যে বলা হয়েছিল যে এক দফা যেমন এই হাসিনা পতন চায়, পাশাপাশি কিন্তু দুটো অঙ্গীকার কথা বলা হয়েছিল যে আপনার এক নম্বরে ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আর এটা ছিল ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ। এই দুইটা অঙ্গীকারের কথা বলা হয়েছিল। তো এই দুইটা অঙ্গীকারের কথা বলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগস্ট পরবর্তী সময়ে তারা কিন্তু রান করে এবং আপনি যেটা আহ্বায়ক কমিটি, হাসান আবদুল্লাহকে আহ্বায়ক করে একটা আহ্বায়ক কমিটি করা হয় এবং সারা দেশে আমরা দেখেছি যে জেলা পর্যায়ে কমিটিতে আমি কিন্তু ওই আহ্বায়ক কমিটির কেউ ছিলাম না পরবর্তীতে, আর হচ্ছে যে জেলা কমিটি ওইসব কার্যক্রমে আমি ছিলাম না। তবে আমি জিনিসটার সাথে আমি জানি আর কি কী হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এটা হয়েছে এবং তারা কমিটিগুলো করেছে, মানুষকে সুসংগঠিত করেছে, বিচার সংস্কার নিয়ে কাজ করেছে। কিন্তু যে দুইটা দাবি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং আপনার ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ, আমার মনে হয় যে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর কাজ করার সুযোগ খুবই সীমিত। তবে এখন আমরা যতদূর জানি যে এই এই ব্যানারটি এখন কাজ করবে মেনলি যেহেতু শহীদ আহত নিয়ে আসলে প্রিসাইজলি অনেক কিছু হয় নাই, এটাই ট্রু। আমাদের ব্যর্থতা সব যে কোনো জায়গায় ব্যর্থতা হোক না কেন, তো সেটা নিয়ে তাদের কাজ করার এক ধরনের পরিকল্পনা আছে আমি যতদূর জানি। আর পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে তার ইতিহাস সংরক্ষণ করা বা আরও নানাবিধ কাজ থাকতে পারে যেগুলো পোর্ট্রেট করা, সেগুলো নিয়ে তারা হচ্ছে কালচারালি কাজ করবে, এতদূর আমি এখন পর্যন্ত জানি। তবে আমাদের যে 158 জনের সমন্বয়কের কমিটি আপনারা জানেন দেশব্যাপী ছিল, সেই 158 জন সমন্বয়কের বেশিরভাগ একটা বড় অংশই রাজনৈতিকভাবে ইনভলভ হয়েছে এবং তারাও আসলে এখানে যদি কেউ ইনভলভ থাকতে চায় তাদের সুযোগ রাখা উচিত আমি মনে করছি। মন্তব্য আকারে হলো এটা এখন একটা কাউন্সিলের কথা বলছে, তবে কাউন্সিলটার প্রতি আমি আপনাদের মাধ্যমে জানাবো যারা কাউন্সিলে অংশগ্রহণ করছে বা নির্বাচন কমিশন তারা যাতে সবার সাথে সমন্বয় করে এই কাউন্সিলটা করে এবং এটা যাতে একটা আসলে গ্রহণযোগ্যতা পায়। আমি যে কারণে এটি বললাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন ডিসি অফিস, সরকারি অফিসে নানাবিধ অনিয়ম করার অভিযোগ পাওয়া যায় এবং পুলিশ বেশ কয়েক জায়গায় গ্রেপ্তারও করেছে অনেককে এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও আমরা হর হামেশাই শুনতে পাচ্ছি। তো এই যে ব্যানারটি, এই ব্যানারটি আপনিও বললেন যে এই ব্যানারটি তো সার্বজনীন, এই ব্যানারটি তো একক কোনো ব্যক্তির না, সব রাজনৈতিক দল এই ব্যানারের ছায়ায় তারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে এবং সাধারণ মানুষও অংশ নিয়েছে। তো তাদের কারণে এই ব্যানারটি বিতর্কিত হচ্ছে না? আচ্ছা, যারা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে এইসব নিয়ে কিন্তু অনেকবার কথা বলা হয়েছে যে যারা এখানে সমন্বয়ক পরিচয় কিন্তু কোথাও নাই, কেউ, আমি নিজেও কোথাও সমন্বয়ক পরিচয় ব্যবহার করি না। তো প্রাতিষ্ঠানিকভাবে সমন্বয়ক পরিচয় কোথাও নাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমি যত জানি জেলা কমিটিগুলো দিয়েছি ওগুলো আহ্বায়ক কমিটি দিয়েছে, সেখানে কোনো সমন্বয়ক পোস্ট পদবি নাই। তো যারা সমন্বয়ক পরিচয়কে আসলে ব্যবহার করছে তাদের সেটা আমরা মনে করি যে উদ্দেশ্য প্রণোদিত এবং প্রশাসনের যেখানেই তারা এই জিনিসগুলো করার ট্রাই করবে বা মানুষের কাছে ট্রাই করবে তাদেরকে আইনের কাছে আসলে তাদেরকে এই যারা এই মানে বলে থানা পর্যায়ে তাদেরকে হস্তান্তর করা উচিত বা তাদেরকে আইনের আওতায় আনা উচিত বা যেসব প্রতিষ্ঠানগুলোতে জানালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সেসব প্রতিষ্ঠানে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া উচিত আমরা মনে করছি। আর পাশাপাশি আপনি যেটি বলেছেন এখানে, হ্যাঁ অবশ্যই সবার ব্যানার সবাই এখানে ছিল, কিন্তু জুলাই আগস্ট পরবর্তী সময়ে যে আহ্বায়ক কমিটি হয়েছে তাদের একটা এক্সিকিউটিভ মেম্বারের একটা প্যানেল আছে,
তো আমি যতদূর জানি যে তারা একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছে। এখানে তো আপনারা দেখছেন যে হবে, ইলেকশন হবে, তাদের কাউন্সিল হয়ে নির্বাচিত হওয়ার একটা প্রতিযোগিতা আমরা দেখছি। তো এখানে তারা আমি বিভিন্নভাবে খবর পেয়েছি যে এরা কি কমিটি গঠন হওয়ার পর যতগুলো আহ্বায়ক কমিটি হয়েছে, সেই আহ্বায়ক কমিটিগুলোকে তারা সারা দেশের এগুলোকে তারা বিলুপ্তি ঘোষণা করার একটা সম্ভাবনা আছে। কারণ এগুলো দিয়ে যে ধরনের পাওয়ার প্র্যাকটিস বিভিন্ন জায়গায় হয়েছে সেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। তো এই কমিটি যদি ওরা যেই সব প্রতিশ্রুতির কথা ইতিমধ্যে ইন্টারনালি বলছে, জুলাই শহীদ আহত নিয়ে কাজ করবে, জুলাইকে সংরক্ষণের জন্য কাজ করবে, যদি এরকমভাবে তারা কাজ করেছে সেখানে আসলে সমন্বয়ক পরিচয় হোক বা বৈষম্য বিরোধী পরিচয় হোক, সেগুলোতে চাঁদাবাজি করা বা টেন্ডারবাজি করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। আর এগুলো নিয়ে কাজ করলে আসলে এটা কোনো দলমতের বাইরে না। আপনি যদি কেউ যদি শহীদ আহত নিয়ে কাজ করে, এটা আসলে কোনো শহীদই কোনো দলের না, এটা গণ-অভ্যুত্থানের শহীদ, আবার কোনো দলের বাইরেও না। আবার সেই শহীদ সবাই তাকে সেলিব্রেট করতে হবে, জুলাইতে যে শহীদ। তো যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সত্যিকার অর্থে সেগুলো নিয়ে কাজ করে, আমি অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো এই বিষয়ে। সবশেষ একটু ছোট্ট করে জানতে চাই যে বর্তমান সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং এরই মধ্যে জরুরি কিছু সংস্কারও তারা করবে বলে জানিয়েছে। আপনাদের কি মত? ছাত্রদের জায়গা থেকে আমাদের যেটা চাওয়া পাওয়া, ছাত্রদের মধ্যে থেকে যেসব কথাগুলো আসে, তারা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন চায়। ক্ষমতায় কি আসলো না আসলো এটা নিয়ে ছাত্ররা খুব বেশি বোদার্ড না, যদি না ওই ক্ষমতা কাঠামো তাদের বিরুদ্ধে চায়। মানে যেই ধরনের অপারেশন ছাত্রদের উপর দীর্ঘদিন চালানো হয়েছে, এই ধরনের অপারেশন যদি না কেউ করে, তাহলে ছাত্রদের আসলে এটা নিয়ে খুব বেশি প্যারা নাই। কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতায় গেল, কিন্তু একটা নির্বাচনী একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হওয়া জরুরি, এটা ছাত্ররা মনে করে। পাশাপাশি এখানে ইলেকশন হওয়ার যে প্রসিডিউর কথা বলছেন, হ্যাঁ, ছাত্ররা এইসব বিষয়ে যেহেতু রাজনৈতিক সচেতন হচ্ছে, তারা কমেন্ট করছে বিভিন্নভাবে। তো সেক্ষেত্রে আমাদেরও যেটা মন্তব্য থাকবে, এখানে বিচার সংস্কার এই জিনিসগুলো দৃশ্যমান করেই ইলেকশনের দিকে যাওয়া উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে ছাত্রদের পক্ষ থেকে, আপনারা এমন একটা কমিউনিকেশনে যান এবং এমন একটা মেসেজ সোসাইটিকে দেন সবাই মিলে, যেটা আসলে শিক্ষার্থী সহ জনগণের মধ্যে ট্রাস্ট বিল্ড করবে। আমরা যেটা দেখছি যে রাইট নাও কিছু না, রাইট নাও বলতে লাস্ট কয়েক মাস ধরে এক ধরনের মিসট্রাস্ট এই গণঅভ্যুত্থান স্টেক হোল্ডারদের মধ্যে তৈরি হয়েছে এবং এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। আর এই মিসট্রাস্টকে একমাত্র মিনিমাইজ করে এখন যাদের হাতে এই সুযোগটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। তারা এক ধরনের মেসেজ দেওয়া, কালেকটিভ মেসেজ জনগণকে, সেটা হলে আমরা আগামী বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবো বলে আমরা আশা করি। এবং ছাত্ররাও তারা যেই আসলে সবচেয়ে বেশি তো এই রিস্কগুলো ছাত্ররা শুরুতে নিয়েছে, সাহসগুলো জুগিয়েছে, আবু সাইদ যেভাবে হাত মিলে দিয়েছে, তো এরা এই ট্রাস্টটা পাবে এবং তাদেরকে ট্রাস্টটা আমি মনে করি তারা ডিজার্ভ করে, আমরা মানে আমাদের এই কমিউনিটি, এবং তাদেরকে সেটা দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলো নিজেদের স্টেক নিয়ে অবশ্যই তারা কথা বলবে, এট দ্য সেম টাইম একটা কালেকটিভ মেসেজ যাওয়া উচিত এদের প্রতি, যে তারা ট্রাস্ট ফিল করবে। আরেকটি বিষয় একটু জেনে নেই যে আওয়ামী লীগের যারা, আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের সময় যারা ছাত্র জনতার সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের একটা বড় অংশ দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং অনেকে এখন তারা বক্তব্য দিচ্ছে যে তারা 2 মাস 3 মাস দেশে ছিল, পরবর্তীতে তারা বিভিন্নভাবে তারা ভারতে চলে যায় এবং অন্যান্য দেশে চলে যায়। এটিকে কি আপনি এই সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন না, যে একদম যারা মূল অপরাধী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, আর মানে তাহলে বিচারটা কিভাবে? হ্যাঁ, এটাও তো অবশ্যই অনেক বড় একটা ব্যর্থতা। আপনি আগস্ট মাসে যখন 5ই আগস্টে শেখ হাসিনা সে পালায় এবং এই ফ্যাসিস্ট রেজিমের এক ধরনের পতন ঘটে, পুরো সিস্টেমটা আমরা হয়তো সরাতে পারিনি এখনো। তো তারপরে কি হয়েছিল, তারপরে এখানে এক ধরনের এনার্কি তৈরি হয়েছিল 5 তারিখ রাতে, আপনি দেখবেন। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে তারা তো শুরুতে এইভাবে গ্রিপে নিতে পারেনি। কে ওরা যারা গেছে ওখানে তারা কিছু জানেই না এই মানে একটা রাষ্ট্র কাঠামোর, হ্যাঁ হয়তো তারা আইডিয়ালে জানে বা ফিলোসফিক্যালি জানে, বাট সেটার সাথে ইউজ টু না, সেটা প্র্যাকটিসে নাই। সেক্ষেত্রে তারা নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আবার একই সাথে এই পুরো টাইমটাতে যারা এস্টাবলিশমেন্টের সাথে ছিল, বিশেষ করে প্রতিষ্ঠানগুলোর সাথে, তাদের সহযোগিতায় কিন্তু আওয়ামী যারা ছিল তারা কিন্তু দেশ ছাড়ছে। আপনি যে এস্টাবলিশমেন্টগুলোতে যারা বিভিন্ন পজিশনে ছিল তারাও কিন্তু আওয়ামী লীগের লেসপেন্সারই ছিল। তো ওরা স্বাভাবিকভাবেই আরেকটা যে সন্ত্রাসী সরাসরি তাকে সে সহযোগিতা করেছে এবং এর মধ্যে অনেকে বিদেশ চলে গিয়েছে, অনেকে আত্মগোপনে গিয়েছে, অনেকে ডিল করে ফেলেছে, অনেকে সিন আউট হয়ে গিয়েছে এবং সেখানে এই প্রতিষ্ঠানগুলোর যারা আমি দোসর ছিল তারা সেখানে সহযোগিতাগুলো করেছে। তো এটা আমাদের জন্য জাতি হিসেবে আসলে দুঃখজনক।
আমরা মনে করি। আর এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা অবশ্যই। আপনি দেখবেন যে এমন অনেকের নাম শোনা যায় যারা আসলে আগস্টের পরে যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে তারা দেশ ছাড়ছে। তাদের বিষয়ে কি, এবং তাদের বিষয়ে আপনার এখানে আর্মি কিন্তু মিনিস্ট্রেসি পাওয়ার পেয়ে গেছিলো। আর্মি মিনিস্ট্রেসি পাওয়ার পাইছে, যেহেতু যখন পুলিশ প্রশাসন কাজ করতেছে না, আর্মি কী করছে? তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একজন শিক্ষার্থী হিসেবে, গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে কিন্তু আমাদের মনে কিন্তু আছে। আমরা বারবার সেটা করছি, কিন্তু আমরা আসলে এগুলোর কোনো সদুত্তর পাচ্ছি না। তো এইখানে আগামী বাংলাদেশকে যদি জুলাইয়ের মধ্যে দিয়ে যে ধরনের আশঙ্কা তৈরি হয়েছে, সেই জিনিসটা প্রোটেক্ট করতে চায় এই জেনারেশন আকারে, প্রোটেক্ট করার জন্য আমরা মনে করছি যে এখানকার এক ধরনের রেভলিউশন দরকার। সেটা আসলে জ্ঞানভিত্তিক রেভলিউশন, এটার বিকল্প না, এবং সেখানে অবশ্যই নৈতিক শিক্ষাকে খুবই প্রাধান্য দিতে হবে। তাইলেই আসলে বাংলাদেশে আমরা যে পরিবর্তন মন থেকে চাচ্ছে মানুষজন, এটা আসলে ইকো করবে, আদারওয়াইজ সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদারের সাথে।